শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না আজ। প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় হতে পারে এ মাসেই। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি, জানালেন অর্থ উপদেষ্টা। এত অল্প সময়ে এত উন্নয়ন আগের কোনো সরকার করতে পারেনি, দাবি প্রেস সচিবের। দেশ ও জনগণের সাথে যারা বেইমানি করে তাদের পরিণতি হয় ভয়াবহ, বলেছেন রুহুল কবির রিজভী। দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,76,95,000। বাসদ, মার্ক্সবাদী ও এনসিপির নিবন্ধন গেজেট প্রকাশ, পর্যালোচনায় আম জনতা পার্টি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না, আগামীকাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। এদিকে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় এই মাসে হতে পারে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর। গতকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারে সহায়তা করায় সাজা কমিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছর কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনকালে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার মহা অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে প্রথম মামলাটির রায় দেওয়া হয় গতকাল। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, যার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর GMH তামিম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তামিম বলেন, রায়ের কপি আসামি আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে রেজিস্ট্রার কার্যালয়। প্রসিকিউশনও সার্টিফাইড কপি পাবে। তামিম জানান, রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বিধান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। যদি আত্মসমর্পণ না করে পলাতক থাকেন তাহলে শেখ হাসিনা ও কামাল সেই সুযোগ হারাবেন। তবে সর্বোচ্চ আদালত চাইলে সময়ের পরেও তাদের আপিলের সুযোগ দিতে পারেন বলে জানান এই প্রসিকিউটর। এদিকে জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আরও একজন, তবে না বসায় ট্রাইব্যুনাল 1-এ হয়নি চানখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যে দুজন আসামি পলাতক আছে, গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে, জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের পদক্ষেপে IMF সন্তুষ্ট। ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে সংস্থাটি নতুন করে কোনো শর্ত দেয়নি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, আনসার সদস্যদের জন্য 17,000 শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আগে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছিল, তবে এখন শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় বডি ক্যামেরা কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কি পরিমাণ কেনা হবে তা ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে চাহিদা বিবেচনায় 1 কোটি পাসপোর্টের বই কেনার সিদ্ধান্ত হয়। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা অর্জন করেছে এই অন্তর্বর্তী সরকার ১.৫ বছরে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসন হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদের নির্ধারিত প্রায় সব লক্ষ্যই অর্জিত হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, নাম ছাড়া সব দিক থেকেই অন্তর্বর্তী সরকার যেন একটি এনজিও গ্রাম, অতি সাধারণ, দুর্বল ও গ্রাম স্তরের কাঠামো। অনেকের কাছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন হিসেবে পরিচিত, এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তিতে এগোতে চায়নি। তিনি উল্লেখ করেন, ৫০০ দিনে ১,৭০০রও বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা, নতুন আইন পাশে জটিলতা এবং তুলনামূলকভাবে ছোট গোষ্ঠীর চাপেও নতি স্বীকার করাকে কেন্দ্র করে অনেকেই এই সরকারকে ভীতু হিসেবে দেখেছেন। এমনকি পুলিশ প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অদক্ষতা ও নিষ্ক্রিয়তার অভিযোগও শোনা গেছে। কেউ কেউ তাদের কিছু না করা সরকার হিসেবেও আখ্যা দিয়েছেন। তবে এসব সমালোচনার পরও শফিকুল আলম দাবি করেন, বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, ফিরে তাকালে বলতে হয়, গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি। তারা তাদের অধিকাংশ লক্ষ্যই অর্জন করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সহিংসতা তৈরির আহ্বান সংবলিত বক্তব্য ডিজিটাল মিডিয়া বা সাইবার স্পেসে প্রচার করা অপরাধের পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। পোস্টে ফয়েজ আহমদ বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর মতে হেট স্পিচ অপরাধ না, ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা হিসেবে হেট স্পিচকে রেসপেক্ট করা হয়েছে। তবে হেট স্পিচ যদি ভায়োলেন্স বা সহিংসতা তৈরি করে অথবা ভায়োলেন্স কল করে তখন সেটি অপরাধ। দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য ও বিবৃতি প্রচার করা অপরাধ নয় জানিয়ে তিনি বলেন, তবে সেখানে সহিংসতা তৈরির আহ্বান জানালে সেটি অপরাধ হবে। এর আগে সোমবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে কোনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, তারেক রহমান দেশের বাইরে থাকলেও প্রতিনিয়ত দেশের মানুষের খোঁজ খবর রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন। তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার ১২,৭৬,১৮৩ জন। এর মাঝে পুরুষ ভোটার ৬,৪৮,১৪,৯০৭ জন আর নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২৩৪ জন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছেন তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯% আর নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬%। নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। অতীতে বিমুখ থাকায় নারী ভোটার সংখ্যা কম ছিল। এর আগে গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। নতুন করে ভোটার বেড়েছে ৯৫,১৮৩ জন। ইসি সচিব জানান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং এনসিপি দলের নিবন্ধন গেজেট প্রকাশ করা হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ৭টি দলকে কমিশন পুনর্বিবেচনার জন্য রেখেছে। আপত্তি থাকায় আম জনতা পার্টির বিষয়টি পর্যালোচনায় রাখা হয়েছে। ১২,৭৫,৯৫,১৮৩ এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে ২রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29% আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%।
লিবিয়া, নেপাল বা আফ্রিকার বিভিন্ন দেশের লোভনীয় অফারে প্রতারিত হচ্ছেন সিলেটের বহু যুবক। মানব পাচার উদ্বেগজনক হারে বাড়ছে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে। ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর যুবকরা লিবিয়ায় মাফিয়াদের হাতে বছরের পর বছর বন্দী থেকে হয়েছেন নির্যাতনের শিকার। লাখ লাখ টাকা মাফিয়াদের দিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। শুধু গত 6 মাসেই সিলেটে মানব পাচার আইনে দায়ের হয়েছে 19টি মামলা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিবিয়া মানেই মাফিয়া। লিবিয়ায় 4 বছর ধরে মাফিয়াদের হাতে বন্দী ছিলেন সিলেটের লন্ডনী রোডের জাহাঙ্গীর আলম। একের পর এক ক্যাম্পে ঘুরিয়ে তার উপর নির্যাতন চালাতো মানব পাচারকারীরা। ক্যাম্প বদলের পরপরই বাড়ত টাকা দেওয়ার জন্য চাপ। অন্যথায় উল্টো করে ঝুলিয়ে পেটানো হতো নির্মমভাবে। জাহাঙ্গীরকে নির্যাতন থেকে বাঁচাতে 4 বছরে প্রায় 40 লাখ টাকা দিতে হয়েছে তার পরিবারকে। প্রথম তো দালাল লেগে আমার হবিগঞ্জের মান্নান। এই মান্নানের কাছে কয়েকটা ক্যাম্পে মানুষ রাখে 10 জন, 15 জন, 20 জন, 30 জন। তার কাছে 2-4 দফে টাকা দেওয়ার পর লাস্টের দফে শরীফের কাছে সবাই বিক্রয় করে ফেলাই যায়। তখন শরীফে আবার নির্যাতন। ভিডিওতে নির্যাতনের এমন দৃশ্য দেখে সহ্য করতে না পেরে স্ট্রোক করেন জাহাঙ্গীরের মা। পরে তিনি মারা যান। দালালদের অর্থের যোগান দিতে সহায় সম্পত্তি গয়না সব বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। তখন মারা হয় ভিডিও দেখাইছে তারে তার ফা উফরে দিয়ে খোল্লা তুলে দিয়ে খাফর ছাড়া এরকম প্রায় 30-35টা ছেলেরা দেখাইছে। এর মধ্যে আমার বাইরেও দেখাইছে। তখন এগুলো দেখে আমার মা সেন্সলেস হইয়া ওপরে মা টোটাল প্যারালাইসিস হইয়া শেষ পর্যন্ত মারাও গেছিল আমার মা। আরেক ভুক্তভোগী দক্ষিণ সুরমার এম এ মান্নান জানান, পিস্তল ঠেকিয়ে তাদের দিয়ে পরিবারের কাছে মিথ্যা কথা বলানো হতো। মনে হওয়ার পরে মানে আমরা পিটা মারি ফেলাইছে আর কি নিচে পালানোর পরে আমরা প্রায় আধা ঘন্টা মারছে। মারতে মারে এমন মারি না বেশ করে নিছে আর কি। আমরা কিছু কইতাম পারি না। পিস্তল ধরছে আমরা সাইডে দিই অনার মধ্যে ধরিয়া ফল যে তোমরা কানাডা পৌঁছে গেছো। সিলেটেরই আরো অনেকে মানব পাচারকারী মাফিয়াদের হাতে নির্যাতিত হয়েছেন। এই বিষয়টা আসলে ভয়ঙ্কর আকার রূপ ধারণ করছে। বিশেষ করে সিলেটে ট্রাভেলস ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এরকম মানব পাচার এর সাথে জড়িত। বিশেষ করে তারা অফারটি এইভাবে দিয়ে থাকে যে পৌঁছার পরে টাকা এবং কোনো একটি টাকা অগ্রিম দিতে হবে না। এইরকম সুকৌশলের কারণে বিশেষ করে সিলেট অঞ্চলের হতাশাগ্রস্ত যুবকরা এই পথে পাড়ি দিচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে প্রলোভনের ফাঁদে পড়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হতে কঠোর আইন প্রণয়ন করে এটাকে রোধ করতে হবে। এদিকে মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে ফিরে আসা বেশিরভাগ ভুক্তভোগী বিষয়টি গোপন রাখায় পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এখন পর্যন্ত আমাদের মেট্রোপলিটন এলাকায় যে সকল মামলা হয়েছে, আমাদের 19টি মামলা এখনো তদন্তাধীন রয়েছে। বেশিরভাগ মামলা হচ্ছে সিআইডি ঢাকাতে তদন্তাধীন। এখনো যদি কোনো ভিকটিম যদি আসেন এই ধরনের শোষণের সমশোষণ বা মানব পাচারের ভিকটিম হয়ে, তাহলে আমরা কিন্তু থানায় অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মানব পাচার রোধে কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগের তাগিদ ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। তুমি তাদের আতঙ্কের ভয় ভিশন নিউজ ডেস্ক। মাফিয়ার আতঙ্ক তৈরি করে। কিশোরগঞ্জের মিঠামইনের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা রায়ের খবরে রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর শিকদারের নেতৃত্বে 20-25 জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। এ সময় উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আতঙ্কিত হন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু তাদের এই কর্মসূচির নেতৃত্ব দেন। অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে আহত হন অন্তত 3 পুলিশ সদস্য। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিকে শক্ত করতে নতুন জাতের ধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রংপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়। গেল 3 দশকে কৃষকের জনপ্রিয় 4টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার জন্য পর্যাপ্ত জমি ও আধুনিক উপকরণ বাড়ানো গেলে কম সময়ে নতুন ধানের জাত উদ্ভাবন আরও সহজ হবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সবুজ সতেজ যে ধানের গুছে বাতাসে দোল খাচ্ছে তা উদ্ভাবনী ধান।
বন্যা সহিষ্ণু বাসমতী সুগন্ধি চাল নদীপাড়ের বিশেষ জাত কাটারি ভোগ ও 18 মিলিমিটার দৈর্ঘ্যের বিশ্বমানের বাসমতী উদ্ভাবনে প্রতিষ্ঠানটি পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। কম সময় ও উচ্চ ফলনশীল এসব ধান শীঘ্রই বিতরণ করা হবে কৃষকের মাঝে। আমরা বাংলাদেশে প্রথম আমরা বাসমতী রাইসে ডেভেলপমেন্টের কাজ শুরু করছি এবং আমাদের আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটা বাসমতী জাত হয়তো আমরা কৃষক পর্যায়ে রিলিজ করব, যেটা এই এলাকা চাষ করে আমাদের নিজস্ব চাহিদা যে পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এসব নতুন জাত কৃষকদের জন্য আশীর্বাদ হবে। জমি সংকট কাটিয়ে আধুনিক প্রযুক্তি ও জিনগত সংমিশ্রণ বাড়ানো গেলে আরও দ্রুত নতুন জাত নির্ধারণ সম্ভব। এতে ধান উৎপাদন যেমন বাড়বে, কৃষকের আয়ও বাড়বে। এই এলাকায় একটা সুগন্ধি ধানের ভালো চাহিদা আছে, তা আমরা এখানে আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত যে কাটারি ভোগ, সেই কাটারি ভোগ ইম্প্রুভমেন্ট আমরা কাজ করতেছি। আমরা চাচ্ছি যে প্লান্ট টাইপ খাটো হবে, এইচআইভি হবে, সাথে সুগন্ধি থাকবে, সাথে আমাদের কালিজিরা যে ইম্প্রুভমেন্ট সেটা কাজ আমরা এখানে করতেছি। প্রতিপক্ষকে যদি আমার এখানে আরও জমি এক্সটেনশন করা হয় আরও 10 একরের মতো, তাহলে আমাদের গবেষণা জোরদার হবে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে সহজ হবে। নগরীর মডার্ন মোড়ে 15 একর জমিতে 1991 সালে গড়ে ওঠা এই ধান গবেষণা ইনস্টিটিউট যৌথ গবেষণা ছাড়াও বিড়ি ধান 51, 52, 79 ও 110 জাতের উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করেছে গবেষণা কেন্দ্রটি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজে নবীন বরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেটের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে 31 দফার লিফলেট তুলে দেন তিনি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে খুলনায়। সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। পরে কেক কেটে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে বিশ্ববিদ্যালয়টির আইন উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুলও উপস্থিত ছিলেন। রংপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে গণমিছিল করেছে নেতাকর্মীরা। দুপুরে নগরের কেন্দ্র ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়ার সমর্থনে নারী সমাবেশ হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়ান জিনাত বিথি। সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের ঘারিন্দায় প্রতিবন্ধী 3 জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক সহ অন্যরা। সিরাজগঞ্জ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীর পক্ষে নির্বাচনী প্রচারণা গণমিছিল করেছে নেতাকর্মীরা। উল্লাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরা 2 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। বিএনপির 31 দফা প্রচারণা এবং ঢাকা 19 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে সাভারে। সিআরপি ডগরমোড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় এতে নেতৃত্ব দেন সাভার যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান। 7 শিক্ষককে বহিষ্কার এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ নটরডেম কলেজের বহিষ্কৃত শিক্ষকরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বহিষ্কার আদেশ বাতিলের দাবি জানান তারা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা নবনির্বাচিতদের শপথ গ্রহণ হয়েছে। দুপুরে মহানগরীর একটি রেস্তোরাঁ এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। নরসিংদীতে একটি সিমেন্ট কারখানায় হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছে কারখানার কর্তৃপক্ষ। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারখানার হেড অব লিগাল অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ লিপন হোসেন। শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর হলে আন্দোলনে নিহতদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মঙ্গলবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির 31 দফা দাবির লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে না। আজ প্লট বরাদ্দে দুর্নীতি মামলার রায় হতে পারে এ মাসেই। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি, জানালেন অর্থ উপদেষ্টা। এত অল্প সময়ে এত উন্নয়ন আগের কোনো সরকার করতে পারেনি, দাবি প্রেস সচিবের। দেশ ও জনগণের সাথে যারা বেইমানি করে তাদের পরিণতি হয় ভয়াবহ, বলেছেন রুহুল কবির রিজভী। দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,76,95,000। বাসদ, মার্ক্সবাদী ও এনসিপি নিবন্ধন গেজেট প্রকাশ, পর্যালোচনায় আম জনতা পার্টি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।